হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবারও একবার অনেক স্বাগত। এরকম শিক্ষামূলক নোট সাজেশন এবং নতুন ইনফরমেশন সর্বত্র পেয়ে যেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে তোমরা সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ভিউয়ার্স, তোমরা অনেকেই ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে তোমাদের 4th সেমিস্টারের হিস্ট্রি অনার্সের থেকে ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি নিয়ে আলোচনা করার জন্য মূলত আজকের এই ভিডিওটি তোমাদের জন্য রইল। তোমরা ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার সাথে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা মূলত কয়েকজন ইউটিউবের কমেন্ট সেকশনে বলছিলে যে তোমাদের হিস্ট্রি অনার্সের নোটস লাগবে। তো তোমরা স্ক্রিনে একটি নম্বর দেখতে পারবে, এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করলে তোমরা স্বল্প মূল্যে এই নোটগুলো পেয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো ইউনিট 1 থেকে প্রথম যে কোয়েশ্চেন রয়েছে সেটি হচ্ছে এক্সপ্লেইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রিভল্ট অফ 1857। তো এই কোয়েশ্চনটি একটু ঘুরিয়ে আসতে পারে, যে বলতে পারে যে নেচার অফ দ্য রিভল্ট অফ 1857, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি, বা বলতে পারে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা এক্সপ্লেন করো। ঠিক আছে, তো এই কোয়েশ্চনটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। আচ্ছা, এরপরে 2 নম্বরটি দেখো রয়েছে ইন হোয়াট কনটেক্সট ওয়াজ দ্য মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট পাসড ইন 1909 মেনশন ইটস লিমিটেশনস, অর্থাৎ মরলে মিন্টো আইনের পাশ হওয়ার পিছনে কি ভিত্তি ছিল বা এর পিছনে কি কারণ ছিল সেগুলো উল্লেখ করো এবং এর ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো আলোচনা করো বা উল্লেখ করো, এরকমটা। এরপরে নেক্সট কোয়েশ্চন দেখি। হ্যাঁ, এরপর দেখো নেক্সট যে কোয়েশ্চন রয়েছে, এরপর দেখো নাম্বার 3তে রয়েছে ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ মন্টেগু চেমসফোর্ড রিফর্মস অফ 1919, হোয়াট ওয়ার ইটস লিমিটেশনস, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ড আইনের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড আলোচনা করো বা উল্লেখ করো। এরপর বলেছে যে হোয়াট ওয়ার ইটস লিমিটেশনস, অর্থাৎ এর সীমাবদ্ধতা বা ত্রুটি কী ছিল। ঠিক আছে, তো এটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো এই কোয়েশ্চনটি একটু অন্যরকম আসতে পারে, যে বলতে পারে যে তোমাদের ফিচার্স অফ দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, হোয়াই ইন্ডিয়ানস ক্রিটিসাইজ ইস্ট, অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ ফিচার্সগুলি উল্লেখ করো এবং ভারতীয়রা কেন এটিকে সমালোচনা করেছিল। ঠিক আছে, বা এর ত্রুটি, এরকমটা। এরপর নম্বর 4-এ দেখো রয়েছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935, হোয়াই ডিড দ্য পলিটিক্যাল পার্টি ক্রিটিসাইজ ইস্ট। ওকে, এবং নিচে অথবা দিয়ে দেখো রয়েছে অর দিয়ে রয়েছে দেখো ডিসকাস দ্য প্রভিশন অফ 1935 অ্যাক্ট, অর্থাৎ 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের শর্তগুলি কী ছিল বা এর বৈশিষ্ট্যগুলি কী ছিল, এরকম। আর উপরে বলেছে যে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1935, অর্থাৎ ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলিও আলোচনা করো। এরপর বলেছে যে হোয়াই ডিড দ্য পলিটিক্যাল পার্টি ক্রিটিসাইজ ইস্ট, অর্থাৎ রাজনৈতিক দলগুলো কেন এটিকে সমালোচনা করেছিল। তো এটা এরকম আসতে পারে যে 7+3 বা 8+2 এরকমও আসতে পারে। ঠিক আছে, তো এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো ইউনিট 1 থেকে মূলত এই 4টি কোয়েশ্চন আমি তোমাদের দিয়েছি, তোমরা এগুলো ভালো করে বাড়িতে পড়বে। এরপর ইউনিট 2 থেকে দেখো রয়েছে হ্যাঁ ইভালুয়েট দ্য রোল অফ বিদ্যাসাগর ইন সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস ইন 19th সেঞ্চুরি ইন্ডিয়ান, অর্থাৎ
ধর্ম সমাজ সংস্কারের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা বা কৃতিত্ব বিচার করো বা উল্লেখ করো। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর নম্বর 2তে দেখো রয়েছে ডিসকাস দ্য রোল অফ রাজা রামমোহন রয় ইন সোশিও রিলিজিয়াস মুভমেন্টস অফ 19th সেঞ্চুরি ইন্ডিয়া। অর্থাৎ 19বিংশ শতকের ধর্ম সংস্কারের ক্ষেত্রে বা সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা অবদান আলোচনা করো। এরপর এই কোয়েশ্চনটার সাথে হয়তো মেবি এরকম তোমাদের 5+5ও দিতে পারে, যে বলতে পারে যে রোল অফ স্বামী দয়ানন্দ সরস্বতী ইন রিলিজিয়াস মুভমেন্টস। তো এটা এরকমও আসতে পারে, 5+5 এরকম আসতে পারে, নয়তো শুধু রাজা রামমোহন রায় দিয়ে 10 মার্কস দিয়ে দেবে। ঠিক আছে। এরপর নম্বর দেখো রয়েছে ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফিচার্স অফ দ্য রায়তওয়ারি সিস্টেম, হাউ ফার ওয়ার পিসান্টস বেনিফিটেড বাই ইট। অর্থাৎ রায়তওয়ারি বন্দোবস্তের পটভূমি এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং কৃষকদের উপর এটার কী প্রভাব পড়েছিল বা এক্ষেত্রে কৃষকরা কী সুবিধা পেয়েছিল, এরকমটা। তো এটাও অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো এই কোয়েশ্চনটা হয়তো মেবি একটু ঘুরে আসতে পারে, যেমন বলতে পারে যে এটার পটভূমি না দিয়ে তোমাদের দিবে যে মেনশন দ্য ল্যান্ড রেভিনিউ সিস্টেম অফ রায়তওয়ারি সিস্টেম। অর্থাৎ রায়তওয়ারি ব্যবস্থায় ভূমি রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো বা আলোচনা করো। ঠিক আছে। তো এরপর দেখো নম্বর 4-এ রয়েছে মেনশন দ্য কন্ট্রিবিউশন অফ ইয়ং বেঙ্গল মুভমেন্টস ইন দ্য সোসাইটি অফ বেঙ্গল, মেনশন ইটস লিমিটেশনস। অর্থাৎ নববঙ্গ বা ইয়ং বেঙ্গল মুভমেন্টস বা আন্দোলনের ভূমিকা উল্লেখ করো বা অবদান উল্লেখ করো এবং পাশাপাশি এর ত্রুটি বা লিমিটেশনসগুলি আলোচনা করো বা উল্লেখ করো। তো এটা তোমাদের 7+3 এরকম আসবে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তো এটার মধ্যে দেখো আমি 2টো স্টার দিয়ে দিয়েছি। ঠিক আছে। অর্থাৎ আমি যে কোয়েশ্চেনগুলিতে এখন পর্যন্ত স্টার দেওয়া রয়েছে, তোমরা সেই কোয়েশ্চেনগুলো একবার ভালো করে পড়বে। ঠিক আছে। সেগুলি থেকেই পরীক্ষার মধ্যে আসবে। আর এই ইউনিট 2 থেকে তোমাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে, তো সেগুলোর মধ্যে প্রায় প্রত্যেকটি কোয়েশ্চনই ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই জায়গা থেকে মোটামুটি যে কোনো 3টা তোমাদের পরীক্ষায় তোমাদের এই শিট থেকে আসবেই। তোমরা যে কোনো 2টি তোমরা আনসার করতে পারবে। এরপর দেখো নম্বর 5-এ রয়েছে ইম্প্যাক্ট অফ দ্য রেলওয়েজ অন দ্য ইন্ডিয়ান ইকোনমি ডিউরিং দ্য কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে। তো এই কোয়েশ্চনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এবার ইউনিট 3 থেকে দেখো রয়েছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1885। অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের 1885-এর ফাউন্ডেশন বা পটভূমি আলোচনা করো বা উল্লেখ করো, এরকমটা। তো এটা যদি পরীক্ষা আসে তাহলে পুরোপুরি 10 মার্কসেই আসবে। ঠিক আছে। এটার মধ্যে কোনো কোয়েশ্চেন অ্যাড করে দেবে না। এরপর নম্বর 2-তে দেখো রয়েছে ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নেচার অফ দ্য কোয়াইট মুভমেন্ট। আর এটা একটু ঘুরিয়ে তোমাদের আসতে পারে যে, বা এটা অন্যভাবে আসতে পারে, যেমন ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়াইট মুভমেন্ট।
অর্থাৎ ভারতের আন্দোলনের বৈশিষ্ট্যগুলিও আলোচনা করো, এরকমটা, ঠিক আছে। আর উপরে বলেছে যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নেচার, অর্থাৎ ভারতের আন্দোলনের পটভূমি এবং প্রকৃতি। তো এখানে প্রকৃতি বা নেচার এর অর্থই হচ্ছে ফিচার্স, ঠিক আছে। তো তোমরা এখানে যদি নেচার আসে তো তোমরা ফিচার শিখলেও হবে, বা ফিচার শিখলে তোমরা এই যে প্রকৃতির মধ্যে দিতে পারবে, ঠিক আছে। তো যে কোনোভাবে তোমরা এটা আনসার করতে পারবে। হ্যাঁ, তো এই কোয়েশ্চনটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এছাড়া উপরের যে 1 নম্বর কোয়েশ্চনটি সেটাও অনেক গুরুত্বপূর্ণ, সেটাও ভালো করে দেখবে, ঠিক আছে। এরপর দেখো নম্বর 3তে দেখো রয়েছে রোল অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্টস অর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে। তো এটার অর্থ হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে বা মুভমেন্টসের ক্ষেত্রে সুভাষচন্দ্র বসুর ভূমিকা বা অবদান আলোচনা করো, ঠিক আছে। এরপর এই কোয়েশ্চনটা হয়তো মেবি এরকম একটু ঘুরে আসতে পারে যে ইভালুয়েট দ্য অ্যাক্টিভিটিস অফ আইএনএ আন্ডার মডারেট লিডারশিপ, ঠিক আছে। তো এই সুভাষচন্দ্র বসুর যে অবদান আছে এই অবদানের আন্ডারে অর্থাৎ ভিতরেই এটা এই যে আইএনএর ভূমিকা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ভূমিকা পড়ে। তো তোমরা এটার সাথে এটা একটু অ্যাড করে বাড়িতে শিখে নেবে। এরপর নম্বর 4-এ দেখো রয়েছে ডিসকাস দ্য রোল অফ দ্য আইএনএ ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। তো এখানে তোমাদের একটু বলে দিই, যদি সুভাষচন্দ্র বসুর ভূমিকা আসে অর্থাৎ এই নম্বর 3-তে যে কোয়েশ্চন রয়েছে তাহলে তোমরা শুধু সুভাষচন্দ্র বসুই সেটা আনসার করবে। আর যদি এরকম আলাদাভাবে আসে যে ডিসকাস দ্য রোল অফ দ্য আইএনএ ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তো তোমরা এই ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের যে অবদানটা আছে সেটাই ভালো করে লিখবে, শুধু মধ্যে একটি সুভাষচন্দ্র বসুর অবদানটা উল্লেখ করে দেবে, বাকিটা তোমরা এটাই লিখতে হবে। আচ্ছা চলো তাহলে এবার ইউনিট 4 থেকে দেখো কোন কোয়েশ্চনগুলো রয়েছে। হ্যাঁ, তো এখানের মধ্যে প্রথম যে কোয়েশ্চন রয়েছে সেটি হচ্ছে হোয়াই ডিড দ্য ক্রিপস মিশনস কাম টু ইন্ডিয়া ইন 1941, হাউ ফার ওয়াজ ইট সাকসেসফুল। অর্থাৎ 1941 খ্রিস্টাব্দে ভারতে কেন ক্রিপস মিশন এসেছিল। এরপর বলেছে যে হাউ ফার ওয়াজ ইট সাকসেসফুল, অর্থাৎ এটা কতটুকু সম্পূর্ণ হয়েছিল বা এর পরিণতি কী হয়েছিল এরকমটা। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর নম্বর 2-তে দেখো রয়েছে assess the role of Jyotiba Phule in the movements for the upliftment of the depressed caste people। অর্থাৎ পিছিয়ে পড়া মানুষের আন্দোলনের ক্ষেত্রে বা পিছিয়ে পড়া শ্রেণীর আন্দোলনের ক্ষেত্রে জ্যোতিবা ফুলের অবদান বা কৃতিত্ব বিচার করো বা উল্লেখ করো বা আলোচনা করো, এরকম, ঠিক আছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর নম্বর 3-তে দেখো রয়েছে ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ডিমান্ড ফর পাকিস্তান বাই দ্য মুসলিম লীগ ইন 1940, হোয়াট ওয়ার ইটস লিমিটেশনস। অর্থাৎ 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের পাকিস্তান দাবির পটভূমি আলোচনা করো বা পাকিস্তান দাবির পেছনে কী কারণ ছিল এরকমটা। এরপর বলেছে যে হোয়াট ওয়ার ইটস লিমিটেশনস, অর্থাৎ এর ত্রুটি কী ছিল বা এর পরিণতি কী হয়েছিল এরকম। তো এটাও অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এরপর নাম্বার 4-এ দেখো রয়েছে মেনশন দ্য প্রভিশন অফ দ্য মাউন্ট ব্যাটেন প্ল্যান, অলসো মেনশন ইটস লিমিটেশনস। অর্থাৎ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এর শর্তগুলি বা এরকমটা আসতে পারে যে বৈশিষ্ট্য বা ফিচার্সগুলি আলোচনা করো, হ্যাঁ, বা মেনশন করো। এরপর বলেছি যে অলসো মেনশন ইটস লিমিটেশনস, অর্থাৎ এর ত্রুটিগুলি উল্লেখ করো বা ত্রুটি কী ছিল এরকমটা। তো এটা যদি আসে তাহলে 7+3 এরকম আসবে। আর শেষে আবার একটু বলে দিচ্ছি যে যদি তোমরা এই প্রশ্নগুলোর নোটস নিতে চাও তাহলে অবশ্যই
আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পারবে, সেই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে তোমরা খুবই স্বল্প মূল্যে সেই নোটসগুলো পেয়ে যাবে। ঠিক আছে, যে নোটসটি তৈরি করা হয়েছে খুবই গুরুত্ব সহকারে এই নোটস থেকে আসবে, কোনো বাড়তি কোয়েশ্চন তোমাদের পড়তে হবে না। ওকে, শেষে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবে।